এখন পর্যন্ত আমরা সম্পূর্ণ আস্থা রাখতে পারছি না। আমরা তাদেরকে ক্রিটিক্যালি দেখছি, তবে এটা তাদেরকে প্রমাণ করতে হবে যে কতটুকু সুষ্ঠু নির্বাচন তারা আয়োজন করতে পারবেন এবং এই বিষয়গুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এক্সাম্পলারি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কনফিডেন্সটা তাদের প্রতি তাদের নিজেদেরকেই ফিরিয়ে আনতে হবে। আমরা যখন দেখি যে একজন প্রার্থীকে সরকারি অফিসেই যেখানে শুনানি হওয়ার কথা সেখানে ঘাট ধাক্কা দেওয়া হচ্ছে, তখন তো স্পষ্টভাবেই এই শঙ্কা আমাদের মধ্যেও কাজ করে। এবং আমরা যখন দেখি যে বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা খোলা ঘুরে বেড়াচ্ছে এবং আমরা দেখি যে বিভিন্ন জায়গায় প্রশাসন পক্ষপাতিত্ব করছে, তখন এই শঙ্কাগুলো আমাদের মধ্যে অবশ্যই আছে। এবং আমরা এক্ষেত্রে ধৈর্য সহকারে সরকার, নির্বাচন কমিশন সহ সকলকে আমাদের জায়গা থেকে তথ্য দিয়ে এবং প্রয়োজনে তারা যদি চায় আমরা মাঠে আমাদের শক্তি দিয়েও তাদেরকে সহযোগিতা করতে চাই একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে। তবে এক্ষেত্রে তাদের সদিচ্ছাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমরা যে লক্ষণ দেখছি তাতে অবশ্যই স্বাভাবিকভাবেই সকলের মধ্যে এই শঙ্কাটা রয়েছে। তবে এই শঙ্কা দূর করার দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনের। সবকিছু নিয়ে এই শঙ্কা রয়েছে, তবে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ গণতান্ত্রিক রূপান্তরটাকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা। এটা যেমন সরকার, নির্বাচন কমিশনের দায়িত্বই 80-90%, তবে রাজনৈতিক দল, তারপরে দেশের জনগণ সহ সকল স্টেক হোল্ডারদের দায়িত্ব এই দেশের ভবিষ্যৎ যেন একটা সুন্দর গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা যেতে পারি সেটা নিশ্চিত করা। সেই জায়গা থেকে সকলের সহযোগিতাও আমি কামনা করব, তবে এই নেতৃত্বটা দিতে হবে সরকার এবং নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব, ভয় কিংবা আগে আমরা যেভাবে দেখেছি যে সেটেলমেন্টের মধ্য দিয়ে তাদের যাওয়া চলবে না। যদি তারা মনে করে যে কোথাও তাদের ভয় আছে কিংবা কোথাও কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী বা পক্ষ তাদেরকে বাধা দিচ্ছে, সেটাও জনগণের কাছে স্পষ্ট করা তাদের দায়িত্ব বলে আমরা মনে করি। নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক বলে আমি মনে করি, যেহেতু তফসিলের পরের দিনই আমরা দেখেছি যে একজন চিহ্নিত আসামি যিনি জামিনে বের হয়েছিলেন কিছুদিন আগে, তার হাতে আমাদের একজন সহযোদ্ধা শহীদ হয়েছেন এবং এর ফলেই কিন্তু এই নির্বাচন নিয়ে শঙ্কাটা মানুষের মনে আরও বেশি তৈরি হয়েছে। তো এখন পর্যন্ত আমরা সেভাবে দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও নির্বাচন কেন্দ্রিক আমরা লক্ষ্য করতে পারছি না। আগে যেরকম ছিল সেরকমই দেখা যাচ্ছে। আমরা এক্ষেত্রে নির্বাচন কমিশনকেও এই কনসার্নটা জানিয়েছি যে মাঠ পর্যায়ে আরও বেশি উপস্থিতি এবং আরও অ্যাক্টিভ কার্যক্রম তাদেরকে অংশগ্রহণ করতে হবে এবং একই সাথে এই যে সন্ত্রাসীরা এখনো খোলা ঘুরে বেড়াচ্ছে তাদের ব্যাপারে কঠোর দৃশ্যমান নিতে হবে। মানুষের এই কনফিডেন্সটা আবার তারা ফিরিয়ে আনতে চান যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হচ্ছে এবং নির্বাচনটা আসলে সঠিক সময়ে হচ্ছে। আমরা এখনো দেখতে চাচ্ছি, আমরা এখনো নির্বাচন কমিশন এবং সরকারের সদিচ্ছা এবং তারা যে পক্ষপাতিত্ব মুক্তভাবে কাজ করছেন এই বিষয়ে তারা আমাদেরকে আস্থা দেওয়ার চেষ্টা করেছেন। তবে অবশ্যই আমরা তাদের কাজের মাধ্যমে, তাদের কথার মাধ্যমে নয়, তাদের কাজের মাধ্যমেই আমাদের আস্থা ফিরবে কি ফিরবে না সেটা আমরা দেখব। তবে আমরা যদি দেখি যে তারা কোনোভাবে এই নির্বাচনকে একতরফা কোনো একটা নির্বাচন আয়োজনের দিকে নিয়ে যাচ্ছেন, যেটা আমরা ইতিপূর্বেই শঙ্কা প্রকাশ করেছি যে একটা পার্টির পলিটিক্যাল অফিসের দিকে আমরা দেখছি যে নিয়ম বহির্ভূতভাবে অনেক সরকারি কর্মকর্তারা এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা যাওয়া শুরু করেছেন। তো এই বিষয়গুলো যদি এভাবেই চলতে থাকে এবং আমরা যদি দেখি বাংলাদেশে আরও একটি পাতানো নির্বাচনের প্লট সাজানো হচ্ছে, তাহলে অবশ্যই তখন আমাদেরকে রাজপথ বেছে নিতে হবে। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সবচেয়ে বড় অর্জন করার কথা ছিল ভোটাধিকার, যেটা বিগত 3টা নির্বাচনে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে। এবার যেন কোনোভাবেই বঞ্চিত না হয় সেটা আমরা নিশ্চিত করব। সেটা আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব নির্বাচন কমিশন এবং সরকারের সাথে সহযোগিতার মাধ্যমে নিশ্চিত করার। কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে প্রয়োজনে আমরা রাজপথে নামতেও প্রস্তুত আছি। আপনারাই তো কভার করেছেন, আমরা দেখলাম যে এনএসএর প্রধান, তিনি একটা দলের প্রধানের সাথে পার্টি অফিসে গিয়ে সাক্ষাৎ করেছেন। যদি কোনো ধরনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎ করার বিষয় থাকে, সেটা যে কোনো রাজনৈতিক দলের সাথে গোয়েন্দা সংস্থার প্রধানরা হয়তো সাক্ষাৎ করতে পারেন, কিন্তু সেটা পার্টি অফিসে যাওয়াটা আমাদের জন্য অশনি সংকেত বলে আমরা মনে করি। এবং সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক, এটাও আমরা নিয়ম বহির্ভূত এবং এটাও এই নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে জনগণের মধ্যে একটা শঙ্কার তৈরি করছে। আয়কর রিটার্নটা জমা দেওয়া হয়, আপনারা জানেন যে জুন মাসে, এটা অর্থ বছর হিসাব করা হয় জুলাই থেকে জুনে। তো আয়কর রিটার্ন আমিও জমা দিয়েছিলাম। তো এটা জুন মাসে যেটা জমা দেওয়া হয়েছে, জুন মাসের পরে কিন্তু আরও 6 মাস অতিবাহিত হয়েছে। তো
এই 6 মাসে প্রার্থীর আয়, যে আয়টা আছে সেই আয়ের পার্থক্য কিন্তু স্বাভাবিকভাবেই হওয়ার কথা। কারণ গত বছর আপনি যে আয়কর রিটার্ন জমা দিয়েছেন সেটা এই বছর এসে মিলবে না, এটাই স্বাভাবিক। তবে নিয়ম অনুযায়ী যেহেতু আয়কর রিটার্নের ওই সময়ের তথ্যগুলো দাখিল করতে হয়, ওই সময়ের তথ্যের সাথে কিছু সাদৃশ্য হওয়াটাই স্বাভাবিক। এবং এ বিষয়ে কোনো ধরনের অসামঞ্জস্য বা ইয়াটা হওয়াটা এটা খুব স্বাভাবিক বিষয়, যেহেতু 6 মাস আগে আপনার আয় আর আজকের আপনার আয় তো এক হওয়ার কথা না। তো এইটা আমি মনে করি যে বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন মিডিয়ায় আমরা দেখেছি যে এর আগেও যে এনসিপির যারা প্রার্থী আছেন, এনসিপির যারা নেতা আছেন, তাদের বিষয়ে নিউজগুলো খুব ফুলিয়ে ফাঁপিয়ে এবং এটাকে ভিন্নভাবে উত্থাপনের একটা চেষ্টা আমরা দেখেছি। আপনি যদি ওই প্রায় যতজন প্রার্থী হলফনামা জমা দিয়েছেন, কারোই আপনি আয়কর রিটার্ন আর বর্তমান আয়ের মধ্যে এক ধরনের দেখতে পাবেন না, কারণ 6 মাসে অনেক কিছু চেঞ্জ হয়। ফ্যাসিবাদের দোসর এবং তাদেরকে যারা সহযোগিতা করেছে বিগত সময়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণের ক্ষেত্রে এই সেটেলমেন্টের যারা অংশ ছিল, আমরা কোনোভাবেই রাজনৈতিকভাবে তাদের পুনর্বাসন, রাজনৈতিকভাবে তাদের নির্বাচনে অংশগ্রহণ সেটা চাই না। এবং এই বিষয়ে আমরা আজকে নতুন না, আমরা আগে থেকে আমাদের দলীয় অবস্থান এবং এটা বলে আসছি। আমরা নির্বাচন কমিশনকেও এই বিষয়ে কনসার্ন জানিয়েছে, নির্বাচন কমিশন জানিয়েছে তারা বিধিবদ্ধভাবে আইনের মধ্যে থেকে তারা এই বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে।